ধুমধাম করে বিয়ে হয়েছে আমার কিছুক্ষণ আগে। আজ আমার বাসর রাত খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু আমার কিংবা আমার ইচ্ছেতে বিয়ে হয়নি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, এক বখাটে যুবকের লালসার শিকার আমি। আমার বাবা মার গলায় ছুরি ধরে আমায় বিয়ে করেছে। এর আগে বিভিন্নভাবে আমায় জ্বালাতন করতো। বড়লোক বাপের ছেলেরা যেমন হয় আর কি, এরা যতই ভালো হোক না কেন, এরা মানুষকে মানুষ মনে করে না। আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি তো কোনোদিন কোনো গুন্ডার বউ হতে চাইনি। আমি আবিরকে ভালোবাসি জেনেও আমায় জোর করে বিয়ে করেছে সে। কিছু সময় পর দরজা লাগানোর আওয়াজ পেলাম। বুঝলাম পশুটা আমার দিকেই আসছে। একদম আমার কাছে আসবেন না বলে দিলাম, আমি তোমাকে ভালোবাসি তিশা। ভালোবাসার কিছু বোঝেন আপনি? শুধু ভোগ করাটা কি ভালোবাসা মানেন আপনারা? কিন্তু তিশা বলে আমার দিকে এগিয়ে আসছে। আমি একটা ছুরি দিয়ে তার দিকে তাক করলাম। খবরদার আমার সামনে আসবি না, আমার সামনে আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তন্ময় কিছু না বলে বাইরে চলে গেল। খুব কান্না আসছে আমার। কি দোষ করেছিলাম আমি যে আমার সাথেই এমন হলো? আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা ছেলের সাথে জীবন কাটাতে হবে আমার। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। বাবা মা আর আমি তিনজনের সুখী পরিবার আমাদের। ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হব, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি সবসময়। ইন্টারমিডিয়েট দিয়ে ঢাবিতে চান্স পাই। আমার পড়াশোনার সুবিধার জন্য পুরো পরিবার ঢাকায় চলে আসি। প্রথম দিন গিয়ে দেখি কিছু ছেলে মিলে একটা ছেলেকে মারছে। আমি কোনোদিনই অন্যায় দেখতে পারিনি। কি হলো, আপনারা ছেলেটা কি এভাবে মারছেন কেন? তুই কে? যেখান থেকে এসছিস ওখানে যা। আপনারা আমার সামনে একজনকে মারবেন আর আমি চুপ করে থাকবো নাকি? এই শোন, একে যেমন দেখতেছিস, ছেঁড়া ফাটা কাপড়, বেশি বাড়াবাড়ি করলে তোর একই অবস্থা হবে। ঠাস ঠাস, তোদের সাহস হয় কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? বলি আমার হাত ধরে ফেললো। ছাড়ুন বলছি, এই ছেড়ে দে। কথা বলার পর দেখি ছেলেটা আমায় ছেড়ে দেয়। পেছনে ঘুরে দেখলাম একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে। আমার মাঝে ভয় কাজ করছে। কি নাম তোর? যে তিশা। তোকে আমার ভালো লাগছে, আমি তোকে বিয়ে করতে চাই। তার মুখ থেকে কথাটা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসি। খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটার নাম তন্ময়। বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে, বখাটেগিরি করে বেড়ায়। এরপর থেকে দেখতাম কোনো ছেলে আমার সাথে থাকতো না। ছেলেগুলো আমাকে দেখলে ভাবি ভাবি বলে ডাকতো। তন্ময় আমাকে বারবার প্রপোজ করলেও ওকে দেখে আমার খুব রাগ হইতো। তিশা, আই লাভ ইউ। আবারও ঠাস ঠাস করে চড়। এই না আমার উত্তর, আমি তোমাকে আমার করেই ছাড়বো। এখান থেকে গেলে খুশি হবো। তন্ময় চলে গেল। আমার বান্ধবীরা আমায় এসে বলল, তন্ময় ভাই মনে হয় তোকে সত্যি ভালোবাসে। এইসব ছেলেকে আমি ভালোবাসি না, তোরা ভালো করে জানিস আমি আবিরকে ভালোবাসি। যাই হোক, আজ যেটা করলি তুই, কেউ থাকলে এতক্ষণে কবরে শুয়ে থাকতো। দিন দিন তন্ময় এর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ওর ভয়ে আবির আমার সাথে বেশি সময় থাকতো না। একদিন আমাকে আবিরের সাথে দেখে ফেলে। সেদিন সন্ধ্যায় আমার বাসায় জোর করে ঢোকে। আমার মা বাবার গলায় ছুরি ধরে বলে, তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে তোমার মা বাবাকে শেষ করে দেব। সেদিন ভয়ে বিয়ে করি। তারপর সে তার মা বাবাকে নিয়ে আসে। আমার বাবা তার বাবার কোম্পানিতে জব করে। তারা আমাকে বউ হিসেবে মেনে নেয়, যার ফলে আজ বিয়ে হলো। কিছু না ভেবেই আবিরকে ফোন দিলাম। আবির, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। তুমি চিন্তা করো না, সময় মতো তোমাকে আমি নিয়ে যাব। আবিরের সাথে কথা বলে ফোন রাখা মাত্রই পেছনে ঘুরে দেখি তন্ময় দাঁড়িয়ে। কার সাথে কথা বলছিলে? আপনাকে বলতে হবে কেন? মুহূর্তেই একটা জানোয়ারের রূপ ধারণ করলো সে। কুকুরের মতো মারতে থাকলো আমাকে। সিগারেট দিয়ে আমার হাতে ছাকা দিতে লাগলো সে। আমার খুব লাগছে, প্লিজ আমায় ছেড়ে দে। খেয়াল করলাম উম্মাদের মতো করছে সে। আমাকে মনে হয় মেরেই ফেলবে সে। খুব কষ্ট লাগছে, কিন্তু জানোয়ারটার চোখেও পানি। আমি কোনো মতেই ছাড়তে পারছি না ওর হাত থাবা থেকে। ও অল্প অল্প করে আমাকে সিগারেটের ছ্যাঁকা দিতে লাগলো। প্লিজ আমায় ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। তো আগে ভাবা উচিত ছিল। অমুক বাঁচাও আমাকে, এই লোক আমাকে মেরে ফেলবে, কেউ বাঁচাও আমায়। ওই একদম চুপ, একদম কোনো কথা বলবি না, বুঝছিস? আমার কান্নার আওয়াজ শুনে আমার শাশুড়ি আর ননদ আসলো। দরজার অকান থেকে বলল, বৌমা, তোমার কি কিছু হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কিছু বলতে যাবো তার আগে জানোয়ারটা আমার মুখ চেপে ধরে এবং আমার দিকে চোখ রাঙিয়ে সাবধান করে দেয় যেন আমি বেশি চিৎকার না করি।
আমি ভয় পেয়ে চুপ হয়ে গেলাম। কই, আম্মু কিছু হয়নি তো? মনে হয় পাশের বাসায় আবার মারামারি লাগছে। ওহ বৌমা ঠিক আছে তো? মা তো ঘুমাচ্ছে। ও, শাশুড়ি মা চলে যাওয়ার পর উনি আমার মুখ ছেড়ে দিলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আর একটু হলেই হয়তো আমি আগামী দিন আমাকে খবরে থাকতে হতো। উনি আমার কাছে আসতে চাইছে, খবরদার আমার কাছে আসবে না বলে দিলাম। আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। 6 বছর আগে থেকে এই লোক পুরাই সাইকো এখন বুঝলাম। আমাদের দেখা মাত্র 3 মাস আর এই লোক বলে 6 মাস, 6 বছর। এমন একটা সাইকো ছেলে আমাকে 2 দিনে মেরে ফেলবে। যদি সত্যিই ভালোবাসতেন তাহলে এইভাবে কষ্ট দিতেন না। শুনুন, কাঁদতে কাঁদতে বিছানার একপাশে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না ব্যথায়, 2 হাত জ্বলে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয়, কিন্তু জানোয়ারটা যদি আবার মারে। একটু পর সাইকোলগটা আবার ঘরে আসলো, হাতে বরফ আর মলম। কিছু না বলে আমার দিকে এগিয়ে এসে আমাকে উঠিয়ে নিজের কোলে বসালো। আমি কিছুই বলতে পারলাম না। এই ভয়ে যদি আবার মারে। তোমার অনেক কষ্ট লাগছে তাই না সোনা? কাঁদছে আর বরফ লাগিয়ে দিচ্ছে। আমাদের কি কষ্ট হয় নাকি? রাগী হয়ে বললাম আর উঠে যেতে লাগলাম। উনি আমায় একটানে আবার নিজের কোলের মাঝে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মলম লাগিয়ে দিতে থাকলো। জানো, এই কয়েক বছর আমি তোমাকে ছাড়া একদম ভালো ছিলাম না। সবাই আমাকে সাইকো বলে কিন্তু জানে, কিন্তু আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। লোকটা পাগল নাকি? বারবার বছরের পর এই কথাগুলো কেন বলছে? আমি তো এই লোকটাকে চিনি না। তার চোখের দিকে তাকালাম। কিছুক্ষণ আগেই যার চোখে শুধুই হিংস্রতা ছিল, এখন সে চোখে শুধুই ভালোবাসা। চোখ দিয়ে খালি পানি পড়ছে তার। মনে হয় আমার কষ্ট হলে এই পশুরও কষ্ট হয়। ম্যাজিক দেখবা, তোমার কষ্ট একেবারে শেষ হয়ে যাবে। কিভাবে? উনি কিছু না বলে আমার 2 হাতে চুমু দেওয়া শুরু করলেন। সত্যি কথা বলতে একদম সব কষ্ট চলে গেল। একে কি বলে যে আমি জানি না। এরপর কিছু না বলেই আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিছুতেই ছাড়াতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি তার বুকে ঘুমিয়ে আছি। পশুটা যেভাবে ঘুমিয়ে আছে কেউ বলতেই পারবে না একটা সাইকো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে যাব, ঠিক তখনই উনি আমাকে দেয়ালের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই লোকের শক্তিতে কিছুতেই পেরে ওঠা যাবে না। উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন। যতই ছাড়ানোর চেষ্টা করি তত শক্ত করে কিস করে। আল্লাহ গো, এই লোক থেকে আমাকে বাঁচাও। এই লোকের মাথায় কোনো সময় কি চলে কিছুই বুঝে উঠতে পারি না। ওনার কিসে আমার দম বন্ধ হওয়ার অবস্থা। প্রায় 15 মিনিট পর আমাকে ছাড়লো। আমি রুমের বাইরে চলে আসি এক দৌড়ে। বাইরে এসে দেখি মা রান্না করছেন। আমাকে দেখে খুব খুশি হলেন। মা খেতে আয়। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। একজন সাধারণ কর্মচারীর মেয়েকে যারা হাসি মুখ একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নেয়, তারা কখনোই খারাপ হতে পারে না। এমন সময় আমার ছোট ননদ বলে উঠল, শোনা ভাবি, তুমি আমার পাশে বসবে। আমার ননদ এবার এসএসসি দিয়েছে, দেখেই মনে হয় খুব দুষ্টুমি করে। আমি গিয়ে ওর পাশে বসলাম। এমন সময় বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, আমাদের ক্ষমা করে দে মা, আমরা কোনোদিনই এইভাবে তোকে বউ করে আনতে চাই নাই। কি করব বলো, ছেলেটাকে কিছু বলতে পারি না। কিছু বললেই নিজের ক্ষতি করে বসে থাকে। এই বাসার লোকগুলো এত ভালো কেন? আমার বাবাও বলেছে আমার শ্বশুর নাকি খুব ভালো মনের মানুষ। অফিসের লোকদের নাকি নিজের পরিবারের মতো আগলে রাখে। কি হলো মা, খাচ্ছিস না কেন? না মানে খাবো কিভাবে, হাত আমার পড়ে গিয়েছে। ভাবি, তোমার হাতে কি এগুলো? কই দেখি মা। না কিছু না। মা জোর করে আমার হাত দেখলো। আমিও বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিলাম। দেখছো তোমার ছেলের কাণ্ড, কি করেছে মেয়েটার অবস্থা। তন্ময়, এই তন্ময়, কে চাপবো? দিল 2টা ঠাস ঠাস করে চর বসিয়ে। তুই দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছিস কেন? কি অবস্থা করেছিস মেয়েটার? মায়ের খেয়ে উনি আমাদের সামনে আবার পাগলের মতো করে করতে লাগলো। মা শান্ত করতে গেলে বাবা মায়ের হাত ধরে ফেলে, কারণ এখন কি থেকে কি করে ফেলবে বলা যায় না। ঘরে সব আসবাব ভেঙে চলে গেল। বাবা নতুন আসবাবের অর্ডার দিলেন। এখন আমাকে মা খাইতে দিয়েছে। মাফ করে দে মা, আমার ছেলেটা যে কি থেকে কি করে ফেলে ও নিজেও কিছু আজ করতে পারে না। ওনার কি কোনো প্রবলেম আছে? 6 বছর আগের ঘটনার পর ওর মাথায় সমস্যা হয়। ডাক্তার বলেছে আর যা খুশি করতে দিতে না হলে আমরা ওকে হারিয়ে ফেলতে পারি। কি হয়েছিল ওনার 6 বছর আগে আমাকে জানতেই হবে। বিকেলে দেখি ঘরে ফিরে আসছি উনি। এসেই মায়ের রুমে গেল। তুই মেয়েটাকে এইভাবে কষ্ট দিলি কেন বাবা? ও কেন, 6 বছর আগে আমাকে কষ্ট দিয়েছে। ও তো জানতোই আমি ওকে কত ভালোবাসি।
ও আল্লাহ, এই সাইকো আমার এই 6 বছর আগে কই পাইল? রাতের বেলা খেয়াল করলাম লোহা গরম করে আমার দিকে এগিয়ে আসছে। চোখে আগের দিনের মতো পশুত্ব। আমি এক পা করে পিছু হয়েছি আর উনি এগিয়ে আসছে। আমি যতই পিছিয়ে যাই জানোয়ারটা ততই আমার সামনে আসে। একসময় আমি দেয়ালের সাথে লেগে গেলাম। উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন। কিছুক্ষণ কিস করার পর গরম সোজ হাতে নিলেন। আমি ভয়ে কেঁদে দিলাম। আমার কান্নার আওয়াজে সে পৈশাচিক হাসি হাসছে। প্লিজ আমাকে মারবেন না শোনা, আমি তোমাকে মারতে পারি বলো, আমি তো তোমায় ভালোবাসি, তাই না? আমার গালে হাত দিয়ে পাগলের মতো বলছে কথাগুলো। তার পাগলামো দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। যেভাবে হোক আমায় পালাতে হবে, না হলে এই জানোয়ার আমাকে কবরে উঠাবে শিওর। আমি পালাতে যাব, কিন্তু উনি আমার হাত ধরে ফেলে। তারপর উনি আমার ওড়নাটা বুক থেকে কেড়ে নিয়ে আমার হাত বাঁধতে থাকে। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। মারবো না সোনা, আজ আমাদের একটা ভালোবাসার প্রতীক উপহার দেব তোমায়। উনি আমার হাত বেঁধে ফেললেন। তারপর আমার মুখে একদলা কাপড় ঢুকিয়ে দিয়ে বিছানায় ফেলে দিলেন। ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু আমি চিৎকার করতে পারছিলাম না, কারণ আমার মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ পর গরম কিছু আমার পিঠে অনুভব করলাম। মনে হলো কে আমার চামড়া কেটে ফেলেছে। আমি যন্ত্রণায় ছটফট করতে থাকলাম, কিন্তু উনি কিছুই মনে করলেন না। কিছুক্ষণের মাঝে আমার মনে হলো আমি জাহান্নামে চলে এসেছি। এত কষ্ট যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি প্রার্থনা করতে লাগলাম আল্লাহর কাছে যেন এই লোকের কাছ থেকে আমায় মুক্তি দেয়। কিছুক্ষণ পর জানোয়ারটা কি যেন আমার পিঠে লাগিয়ে দিল। সব কষ্ট চলে গেল অল্প সময়ের মাঝে। তারপর উনি আমার বাঁধন খুলে দিল। আমার চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু ভয়ে আমি কাঁদতে পারছি না। এমন সময় পশুটা আমার পিঠের ছবি দেখিয়ে বলল, শোনা, ট্যাটুটা সুন্দর হয়েছে না? এটা আমার আর তোমার ভালোবাসার প্রতীক। আমি কিছু না বলে ভয়ে ভয়ে মাথা নাড়লাম। উনি আমাকে নিজের বাহু ডোরে জড়িয়ে ধরে বলল, আমি জানি শোনা, তোমার অনেক কষ্ট হয়েছে, এই দেখো আমিও করেছি। বলে উনি আমাকে ওনার বুকে করা ট্যাটুটা দেখালো। সেখানে খুব ভালোভাবে দেখা যায় একটা লাভের মাঝে আমাদের দুজনের নাম। উনি আমার কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুকের মাঝে শুয়ে ভাবতে লাগলাম, সবাইকে সাইকোটাকে তো আমি খুন করব, বা হলেও আমি খুন করব। এমন সময় বিদ্যুৎ চমকায়। আমি ভয় পেয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি পরম আদরে আমাকে তার ভালোবাসার শহরে নিয়ে গেলেন। ভালোবেসে উনি কে এত কষ্ট দেয় কেন আমাকে? কিছুক্ষণ আগে কত কষ্ট দিল, আর এখন আদরে ভরিয়ে দিচ্ছ আমায়। আমি ইচ্ছে করেও বাধা দিতে পারছি না তাকে। আমি আমার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললাম। পাগলের মতো আদর করতে লাগলাম এই সাইকো পশুটাকে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছে। চোখে ভালোবাসার সমুদ্র খেলা করছে তার। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, একটা মানুষের কিভাবে দুটো রূপ হতে পারে। কোনো সময় পশু রূপ, কোনো সময় একজন নির্ভরতার মানুষের রূপ। আজ বাবার বাসায় যাব, কিন্তু এই লোক আরো বেশি খুশি করার জন্য বাবার বাসায় গিয়ে খুন করে পালাবে এই লোকটাকে। আমাকে কষ্ট দিয়ে সব পাই পাই করে বুঝে দেব। ওনাকে দেখলেই ভয় আমার আত্মা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর রুমে আসলো, পিছনে কিছু একটা আছে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। শোনাই নাও, শাড়িটা পরে নাও। যাক বাবা, বাঁচা গেল। আমি ভেবেছিলাম নতুন কোনো অত্যাচার করবে আমার। কি হলো, জলদি পর, আমি তোমার শাড়ি পরা দেখব। আসলে আমি শাড়ি পরতে পারি না। উনি আমার কোমর জড়িয়ে ধরে আমার কপালে আলতো করে চুমু দিল। দা, আমি পরিয়ে দেই। উনি নিজ হাতে আমায় শাড়ি পরিয়ে দিতেছে। আমি হাবলার মতো তাকিয়ে আছি। এরপর আমায় সাজিয়ে দিল। বাবার বাসায় আসার সময় শ্বশুর আব্বা ওনাকে কিছু খাম আর চাবি দিল। বাবার বাসায় আসলাম কিছুক্ষণের মাঝে। আসলে আমরা ভাড়া থাকতাম একটা ফ্ল্যাটে। উনি এসে বাবাকে খাম 2টা আর চাবি দিল। বাবা চিঠিটা পড়ে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি চিঠি নিয়ে পড়তে থাকলাম, প্রিয় বন্ধু, সবাই জানে তুই আমার কর্মচারী, কিন্তু আমরা তো জানি আমরা কত ভালো বন্ধু। তোকে অনেকবার বলেছি আমার জিএম হতে, কিন্তু তুই হলি না। আজ তোকে আমার এমডি করলাম। ভাবিস না তোর মেয়ে আর বৌমা বলে করেছে। এটা তোর প্রাপ্য রে ভাই। অনেকদিন থেকে ইচ্ছা ছিল তোর মেয়েকে আমার মেয়ে বানাবো, কিন্তু তার আগেই আমার ছেলে তোর মেয়েকে আমার মেয়ে বানিয়ে নিল। তুই আমার ছেলের উপর রাগ করিস না, ও খুব ভালো ছেলে, খালি একটু পাগলামি করে। ইতি সেই বন্ধু। চিঠিটা পড়ে এই পরিবারের প্রতি আমার সম্মান বেড়ে গেল। এমডি হওয়ায় বাবাকে একটি বাংলো আর 2টা কার গিফট করেছে বাবা। এখন আমি প্রতিশোধ নিব। রান্নায় ঝাল দিলাম সেই রকম। কি করছিস কি, ছেলেটা ঝালে মরে যাবে তো। চুপ থাকো তো। খেতে দিলাম রাতে। উনি খাচ্ছে আর করুণভাবে আমার দিকে তাকাচ্ছে।
দেখে বোঝা যায় খুব কষ্ট হচ্ছে তার। আর তার অমন চেহারা দেখে আমারই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। উনি খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখি কষ্টে লাফাচ্ছে, ঝালে চোখ মুখ লাল হয়ে গেছে, শাসাতে শাসাতে ক্লান্ত হয়ে গেছে। আমি কিছু না বলে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর ওনার গলা ধরে আমার ঠোঁট মিলিয়ে দিলাম ওনার ঠোঁটে। উনি খুব জোরে জোরে জড়িয়ে ধরলো আমায়। কিছুক্ষণের মাঝে আবারও ভালোবাসার মাঝে ডুবে গেলাম। উনি ঘুমিয়ে গেছে। আমি ওনার বুকে মাথা রাখলাম। কিছুক্ষণ পর আবিরের মেসেজ আসলো, প্ল্যান সব রেডি শোনা? ওকে। আগামীকাল দেখা করবে? কোথায়? পাতাকুড়ি পার্ক। ওকে। আমার বর আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। ঘুমের মাঝে বলছে, আমায় ছেড়ে যেও না প্লিজ তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওর কথা শুনে ওর জন্য আলাদা টান অনুভব করলাম। কখন যে এই সাইকো লোকটাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আমি ওনাকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। উনি ঘুমের মাঝে আমায় জড়িয়ে ধরে আছে। সকাল হয়ে গিয়েছে। বাসায় মা ছাড়া কেউ নেই। তন্ময় ঘুমিয়ে গেছে। আমি মাকে মিথ্যা বলে বেরিয়ে পড়লাম আবিরের সাথে দেখা করার জন্য। গিয়ে দেখি আবির আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়া মাত্রই আবির আমাকে জড়িয়ে ধরল। আমি এক ধাক্কায় ওকে সরিয়ে দিলাম। উফ, আবির ছাড় তো, ভালো লাগেনি সব। ওকে বাবা, ঠিক আছে। কি প্ল্যান করলা? এই নাও গান, এটা দিয়ে ওই সাইকোলোগটাকে খুন করে টাকা পয়সা সব নিয়ে চলে আসবে। তারপর আমরা পালিয়ে যাবো অনেক দূরে। ওকে ঠিক আছে, বাই। আবিরের সাথে দেখা করে চলে আসলাম। এসে দেখি তন্ময় রেগে আছে। ভয়ে আমার জান শেষ। আবার যদি মারে? কোথায় গিয়েছিলে? কোনো জায়গায় না, একটু ঘুরতে। ঠাস ঠাস করে ঝড় পড়লো আমার গালে। কি মনে করো নিজেকে? যাওয়ার আগে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি? সরি শোনা, আর হবে না। ওর গলা জড়িয়ে ধরে, না আমি রাগ করেছি। কি করতে হবে আমার রাগ ভাঙাতে বরের? ও কিছু না বলে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার উপরে উঠলো। যা চাবো তাই দিবা তো? বলো কি লাগবে? তোমার এই গোলাপি ঠোঁট। যাও দুষ্টু সাইকো একটা। তন্ময় কিছু না বলে ওর ঠোঁট আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল। আমি আমার স্বামীর আদর উপভোগ করতে থাকলাম। কিছুক্ষণ পর আমার শাড়ি খুলতে লাগলো। আমি আর ওকে বাধা দিলাম না। আমাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে ওই। তুমি এত সুন্দর কেন? ওর কথা আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ও আমায় ওর বুকের মাঝে নিয়ে বলল, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমি মরে যাব। এবার আমি রেগে গেলাম। ওর বুকের উপরে উঠে একটা ছুরি ওর গলায় ধরলাম। আর একবার যদি মরার কথা বলেছ তাহলে তোমার গলায় চালিয়ে দিব একটা সাইকো ছেলে। আর বলবো না ওই দেখ টিকটিকি। আমি ভয়ে ছুরি ফেলে দিলাম। ওই সুযোগ মতো আমায় ওর নিচে ফেলে দিয়ে আমার উপরে উঠল। তারপর আমাকে ওর ভালোবাসার আক্রমণ শুরু করে দিল। আমিও পাল্টা আক্রমণ করলাম। ওর প্রতিটা স্পর্শে আমি শিহরিত হয়ে উঠছিলাম। বাবার বাসায় দিনগুলি অনেকটা হানিমুনের মতো কাটলো। ও প্রতি রাতেই আমাকে অত্যাচার করতো, কিন্তু তারপরেই আমাকে অনেক ভালোবাসতো। সত্যি বলতে ওর অত্যাচারে প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। কিছুদিন পর চলে আসলাম বাসায়। আমার বর খালি আমায় আদর করে। আমারও ভালো লাগে। কোনো বউই চাইবে না তার বরের ভালোবাসা পেতে। কিন্তু আমি আমার প্ল্যান ভুলে যাইনি। রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় ওই পেছন থেকে সে জড়িয়ে ধরে আমাকে চুমু খেতে শুরু করে। এই কি করছো কি? আমার সোনা বউকে আদর করছি। হয়েছে হয়েছে, যাও আমি খাবার নিয়ে আসছি। আমার ঠোঁট ভিজিয়ে চলে গেল পাগলটা। আজকে প্ল্যানকে সাকসেসফুল করতেই হবে। সকালে উঠে রেডি হয়ে নিলাম। তন্ময় ঘুমোচ্ছে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, আমায় মাফ করে দাও সোনা, আজকের পর হয়তো আর দেখা হবে না। শেষবারের মতো ওকে বুকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়লাম। জানি না যে কাজে যাচ্ছি বেঁচে ফিরতে পারবো কিনা। যাওয়ার আগে পুলিশকে ফোন দিলাম। আসলে আমি একজন গোয়েন্দা। টাকা পয়সা কিছুই নেই, শুধু আবিরের দেয়া গান নিয়েছে। আবিরের দেয়াটা। টাকা পয়সা কই এনেছো? টাকা পয়সা জানি না, কিন্তু তুমি আমার কাছে বাঁচবে না। উফ ছোট জামান, তিশা কি বলছো তুমি? চুপ থাকো। তুই কি মনে করছিস তোর কারণে আমি আমার বরের ক্ষতি করব? তোকে ভালো করে চিনি। তোকে ধরার জন্য এই প্ল্যান আমার। ওই দেখ তন্ময়। তন্ময় এখানে কিভাবে আসবে? আমি পিছু ঘুরতে আমার হাত থেকে ছোঁ মেরে গানটা নিয়ে গেল আবির। যখন পরিচয় জেনে গেছো তোমার আর বেঁচে থেকে লাভ নেই শোনা। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। গুলির আওয়াজ পেলাম। চোখ খুলে দেখি আমার সামনে নিথর হয়ে পড়ে আছে তন্ময়। ওর বুক থেকে রক্ত ঝরছে। মুচকে এসে বুকে হাত দিয়ে লাভ শেপ করে আছে। আর একটি গুলির আওয়াজ পেলাম। পুলিশ করেছে গুলিটা। আবিরের মাথার খুলি উড়িয়ে দিয়েছে। তন্ময়ের এই অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারলাম না। ওকে আমার কোলে নিয়ে হাওমাও করে কাঁদতে লাগলাম।
কেন করলে আমার সাথে এমন? কেন নিজের এই অবস্থা করলে? আমি তোমায় ভালোবাসি গো। তোমায় কিভাবে মরতে দিতে পারি বলো? আমিও ভালোবাসি তোমায়। আমার একটা কথা রাখবে? আমায় একবার তোমার বুকে জড়িয়ে নিবে? আমি কিছু না বলে ওকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর ও হাত পা ছেড়ে দিল। আমি ডাকছি, তাও সাইকোটা সাড়া দিতেছে না। এই ওঠো না প্লিজ, ওঠো না। তুমি আমাকে না মারলে আমি থাকবো কিভাবে? আমি ওর বুকে মারতে থাকলাম। হঠাৎ ও শ্বাস নিতে শুরু করলো। আমি ওকে মেডিকেলে নিয়ে গেলাম। ফোন করে সবাইকে ডাকলাম। ওকে আইসিইউতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, দেখুন ওনাকে আমরা বাঁচাতে পারবো না। ওনার হার্ট বরাবর গুলি লেগেছে, তাছাড়া প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আপনারা পারলে ওনাকে বিদেশে নিয়ে যান। ডাক্তারের কথা শুনে আমি কান্নাই ভেঙে পড়লাম। আমার কারণেই আজ ওর এই অবস্থা। কিছু সময় পর একটা মেয়েকে দেখে আমি আটকে গেলাম। আমি কি স্বপ্ন দেখছি? এ কিভাবে সম্ভব? আমার মনে অনেক প্রশ্ন। একটি মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম। আমি ভুল দেখছি না তো? এ কি করে সম্ভব? এ তো সেই মেয়ে যাকে তন্ময় ভালোবাসতো, কিন্তু মা তো বলেছিল মেয়েটি মারা গেছে। মেয়েটির সাথে আরেকটি লোক আর একটি বাচ্চা আছে। লোকটি মায়ের সাথে কথা বলছে। আমি তাদের ওখানে গেলাম। লোকটি মাকে বলছে, আর কতদিন মা আমি তোমাদের আর পরিবার ছেড়ে বিদেশের মাটিতে পড়ে থাকবো? যতদিন তোর ছোট ভাই সুস্থ না হয় ততদিন থাকতে হবে। কিন্তু মা, আমাদের যে আর বিদেশ ভালো লাগছে না, আর আপনাদের নাতনি আপনাদের জন্য খালি কান্না করে। আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা মাকে মামুনি বলে ডাকছে কেন? আমি জিজ্ঞাসা করলাম, মায়নারা কারা? তিশা, এ হলো আমার বড় ছেলে নীল, আর এ হলো মায়া নীলের বউ। কিন্তু মা, আপনি তো বলেছিলেন এই আপুকে তন্ময়। ঠিকই বলেছিলাম। মায়াকে তন্ময় ভালোবাসতো। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তন্ময় মায়াকে অনেক ভালোবাসতো, কিন্তু কোনোদিন বলতে পারিনি। নীল যেদিন মায়াকে বউ করে নিয়ে আসে, তখন তন্ময় এটা সহ্য করতে পারে না। ও রাগ করে বাসা থেকে চলে যায়। কিন্তু রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়, মাথায় আঘাত পাওয়ার কারণে ও পাগল হয়ে যায়। নীল আর মায়াকে বারবার খুন করতে আসতো। ডাক্তারকে বললে ডাক্তার বলে যতদিন এদের দুজনকে মারতে পারবে ততদিন ওর পাগলামো যাবে না। তাই তোমার বাবা নীল আর মায়াকে আমেরিকা পাঠিয়ে দেয়, আর তন্ময়কে এটা বোঝায় যে ওরা মারা গেছে। এখন আমার কাছে সব ক্লিয়ার। আমি বরের ছোটবেলা থেকেই মাথায় প্রবলেম ছিল আমার বরের, কিন্তু অ্যাক্সিডেন্টের পর তার পাগলামো বেড়ে যায়। ওর ছোটবেলায় একটি রোগ হয়, আর যার সাইড ইফেক্ট ওর ব্রেনে পড়ে, তাই ছোটবেলা থেকে এমন করে। আমি পুরাই অবাক। নীল ভাইয়া একমাত্র ভাইয়ের ভালোর জন্য নিজের পরিবার থেকে এত দূরে। আমি ভাবছি এমন সময় মায়া আপু আমার হাত ধরল। জানো বোন, আমি তন্ময়ের চেয়ে বয়সে 5 বছরের বড়। সবসময় ওকে ছোট ভাইয়ের মতো দেখেছি ওকে। ও সবসময় আমার সাথে থাকতো। ভাই না থাকে আমি ওকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু যখন নীলের সাথে আমার বিয়ে হয়, তখন জানতে পারলাম ও আমায় ভালোবাসে। ওর ভালোর জন্য এতদিন আমেরিকা ছিলাম তোমাদের ছেড়ে। হয়তো আর কোনোদিন আসতাম না, কিন্তু যখন জানতে পারলাম ওর এই অবস্থা, তখন আর একা থাকতে পারিনি, চলে এসেছি। কথাগুলো বলে উনি কাঁদতে লাগলো। আমি কি বলে আপুকে সান্ত্বনা দেব ভেবে পেলাম না। কাঁদবেন না আপু, সব ঠিক হয়ে যাবে। জানো, তোমার নীল ভাইয়া প্রতিদিন কাঁদে তার ভাইয়ের জন্য। সব ঠিক হয়ে যাবে। এমন সময় ডাক্তার এসে বলল, আপনাদের জন্য সুখবর আছে। কি হচ্ছে ডাক্তার? আসলে ওনার হার্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি মারার আগে তার হার্ট তাকে দান করে দিয়ে গেছে। আল্লাহর রহমতে অপারেশনের পর উনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের কথা শুনে আমাদের সবার চোখে সুখের পানি। আমি মায়াপুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। এখন তন্ময় অনেকটা সুস্থ। এই কয়েকদিন আমাদের কারোর সাথে দেখা করতে দেয়নি। আজ দেখা করতে দিবে। আমি কেবিনে ঢুকে দেখলাম ওই আমার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। আমি ওর পাশে বসা মাত্রই আমার হাত ধরে বলল, আই লাভ ইউ। এমন করে বলছো, আমি মনে হয় তোমায় ভালোবাসি না? এমন সময় মা বাবা সবাই আসলেন। ও সবার সাথে কথা বলতে লাগলো। এমন সময় চিৎকার দিয়ে বলল, তিশা, নীল ভাইয়া। ওর কথা শুনে দরজার আড়ালে থাকা নীল ভাইয়া চলে যেতে লাগলো। যাস না ভাইয়া, তুই বেঁচে আছিস জানলে কবেই তোদের কাছে আমাদের অপরাধের ক্ষমা চেয়ে নিতাম। নীল ভাইয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আই এম সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও। চুপ, একটা কথা বলবি না। দরজার ওই পাশে মায়া আপুও কাঁদছে তার ছেলেকে কোলে নিয়ে। তন্ময় আপুকে ডাক দিল, আপু আমার কাছে আসবি না? মায়া আপু ওর কাছে গেল। আমি মাফ করে দে আপু। প্রথমে ভুলটা বুঝিনি, কিন্তু যখন বুঝলাম তখন তোরা ছিলি না। এই অপরাধ বোধ আমায় 6টি বছর করে করে খেয়েছে। আই এম সরি আপু। না ভাই, এসব বলে না। আমি তোকে ভাবি বলবো না, আপু বলেই ডাকবো। আচ্ছা ডাকিস। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো, আর কোনো সাইকোগিরি করবো না। তার মানে তুমি? সরি তিশা,
আমি ইচ্ছে করে অমন করতাম। তুই আগে বাসায় চল। আমাদের কথা শুনে সবাই হেসে দিল। নীল ভাইয়া বলল ওকে বাসায় গিয়ে তন্ময় আর তিশার আবার বিয়ে দিব। পিচ্ছি শান বলল আমিও বিয়ে করব। ও মা, তাই? কাকে বিয়ে করবে? কেন তোমাকে? তুমি দেখতে কত কিউট। এখন বিছানায় বসে আছি। একটু আগে বিয়ে হয়েছে। আগের বার বাসরাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল, এবার কি দিবে আল্লাহ জানে। একটু পর আমার সাইকো বর আসলো। আমি উঠে তাকে সালাম করলাম। উনি আমাকে জড়িয়ে নিল বুকের মাঝে। খবরদার ছবে না আমাকে। কিন্তু কেন? আমার কতগুলো ডিমান্ড আছে। কি কি শুনি? নীল ভাইয়ের সাথে অফিসে যেতে হবে, বখাটেদের সাথে ঘুরতে হবে, আরেকটা আরেকটা আমার লজ্জা লাগে। কি বলো না? আমাকে একটা জুনিয়র তন্ময় গিফট দিতে হবে। উনি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। কি করছো ছাড়ো? জুনিয়র তন্ময় দিতে হবে তাই না? ভাগ সাইকো কোথাকার। কেবিনে শুয়ে আছি, আমার পাশে শুয়ে আছে আমার মেয়ে। উফ, আমার মেয়েটা কত কিউট হয়েছে। তন্ময় এসে ওকে কোলে তুলে নিল। দেখ কত কিউট আমাদের মেয়ে। তুই কোনো কথা বলবি না। একটা ছেলে দেয়ার মুরদ নাই, আবার পিরিত দেখাইতে আসছে। ও কিছু না বলে আমার কপালে চুমু দিল। এমন সময় নীল ভাইয়া বলে উঠল, আমরাও আছি ভাই। আমরা দুজনেই লজ্জা পেলাম। সবাই মিলে এখন আমাদের সুখী সংসার। মেয়ের নাম রেখেছে তানিশা। শান সবসময় তানিশাকে নিয়ে ঘুরে বেড়ায়। আমার আব্বুটার কথা, তার বোন সবসময় তার সাথেই থাকবে। আমার মেয়েটাই শান ভাইয়া বলতে অজ্ঞান। সবাইকে নিয়ে অনেক সুখে আছি, তবে আমার বরের সাইকোগিরি এখনো আছে, এখনো আছে, এখনো আছে।